আন্দোলন, একটা প্রতিবাদ, একটা বিক্ষোভ, যার কেন্দ্রস্থল যন্তর মন্তর। আর তার আঁচ আজ আমরা কোথায় দেখলাম? কলকাতায় ধর্মতলায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি হয়, তুলকালাম পরিস্থিতি হয়, যেখানে আমরা দেখি পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, বোতল ছোড়া হয়, এমনকি জুতো পর্যন্ত ছোড়া হয়। পুলিশের তরফ থেকে বারবার অনুরোধ করা হয় সহযোগিতার জন্য, কিন্তু তারপর আমরা কি দেখলাম? মিডিয়ার উপর টার্গেট করে আক্রমণ, সাংবাদিকদের উপর নক্কারজনক আক্রমণ, ধর্মতলায় আন্দোলনকারীদের একাংশের তাণ্ডব, নিউজ 18 বাংলার সাংবাদিকদের নিগ্রহ। আরো একবার আপনাদেরকে জানাবো, নিউজ 18 বাংলার সাংবাদিকরা তাদের নিগ্রহ করা হয়। জি 24 ঘন্টার প্রতিনিধি পিয়ালি মিত্র আক্রান্ত, জি 24 ঘন্টার আরেক প্রতিনিধি কমল জানাও আক্রান্ত, টিভি 9 বাংলার প্রতিনিধি দীপঙ্কর দাশগুপ্ত আক্রান্ত, নিউজ 18 বাংলার রিপোর্টার প্রীতি, অমিত, রৌনক ও টার্গেট। শিয়ালদা থেকে একটি মিছিল শুরু হয়, সেই মিছিল মৌলালি হয়ে এসএন ব্যানার্জি হয়ে পৌঁছে যায় ধর্মতলার বুকে এবং পুলিশের তরফে সহনশীলতা দেখানোর সঙ্গে সঙ্গে পুলিশের তরফে বলা হয় যেহেতু উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার একমাত্র কানেক্টর ধর্মতলা, সেক্ষেত্রে সেই ধর্মতলা মোড় ছেড়ে তারা যেন রানী রাসমণির দিকে এগিয়ে যান। কিন্তু তারপরে আমরা দেখতে থাকি প্রথমে মিডিয়া পার্সন যারা রয়েছি আমরা তাদেরকে স্লোগানিং দেওয়া শুরু করে। সেই বিষয়টা হয়তো আমরা চুপ করেছিলাম এবং পরবর্তীতে তাই নয়, কিছু মব আমাদেরকে ঘিরে ফেরে একেবারে গায়ে হাত তোলে, আমাদের সহকর্মীদেরকে মারধর করা হয়, কারণ নাক ফাটিয়ে দেয়, কারোর মুখ ফাটিয়ে দেয়। এখানে ক্ষান্ত থাকেনি তারা টাকা পকেট থেকে বের করে কারোর পকেটে গুজে দেয়, কারোর হাতে গুজে দেয় এবং কার্যত হেনস্থার মুখে পড়তে হয় আমাদের মহিলা যারা সাংবাদিক রয়েছে তাদের। আমরা যখন লাইভে দাঁড়িয়ে রয়েছি তার পিছনে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি যা স্টুডেন্ট বা পড়ুয়ারা করতে পারেন না বলেই আমার ধারণা, কারণ এর আগে শহর কলকাতা বহু আন্দোলন দেখেছে, বহু বিপ্লব দেখেছে, তবে এই পরিস্থিতি এর আগে হয়তো শহর কলকাতা দেখেনি। বাম সংগঠনকে তরফে বলা হলো যে এই ঘটনা যে ঘটেছে অর্থাৎ পুলিশের এবং মিডিয়ার দিকে লাঠি ছোড়া, জুতো ছোড়া, এইটা তাদের আউট অফ কন্ট্রোল চলে গেছে এবং তারা জানেন না এটা কারা করেছে। এখন সেই প্রশ্নের উত্তর স্বাভাবিকভাবে তাদেরকেও দিতে হবে যে তারাই তো এই পুরো বিষয়টার দায়িত্ব নিয়েছিলেন। পুলিশ প্রথম থেকে যখন সহনশীল ছিল এবং বোঝানোর চেষ্টা করছিল, তারপরেও কেন এই পরিস্থিতি তৈরি হলো, এই উত্তর এখন কে দেবে? এখন সেই উত্তরের খোঁজে রয়েছে সকলেই। আমরা শুনলাম প্রীতি তার ভয়াবহ অভিজ্ঞতার কথা বললো, কিভাবে মিডিয়ার উপর টার্গেট করে আক্রমণ করা হয়, সাংবাদিকদের উপর কিভাবে নক্কারজনক আক্রমণ করা হয়। আমাদের আরেক প্রতিনিধি রৌনক, আমরা দেখেছিলাম বিকেলবেলা ঠিক কিভাবে প্রতিনিয়ত সেই ছবি আমাদের তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি রৌনক, সে কিভাবে আক্রান্ত হয়েছে, কি হয়েছিল তার সাথে দেখাবো আপনাদের। সঙ্গে রৌনক রিপোর্ট, নিউজ 18 বাংলা, কলকাতা। এই সময় রৌনক প্রতিবেদন তুলে ধরছিলেন, সেই সময় কিভাবে পেছন থেকে থামস ডাউন দেখানো হচ্ছে, অভব্য আচরণ। দেখুন সেই ছবি। বিকেলবেলা নিউজ 18 বাংলার তিন প্রতিনিধি আমাদের তারা ছিলেন, প্রীতি ছিলেন, রৌনক ছিলেন এবং অমিত ছিলেন। রৌনক যখন প্রতিবেদন করছিলেন, যখন তিনি লাইভে দাঁড়িয়েছিলেন, সেই সময় দেখুন কিভাবে থামস ডাউন দেখানো হচ্ছে, এভাবে অভব্য আচরণ। এরা কি ছাত্র? এরাই কি আজকে আন্দোলনে এসেছিলেন? কোন উদ্দেশ্যে এরা আন্দোলনে এসেছিলেন? আদৌ কি তারা জানেন? এই প্রতিবাদের ছবি তো আমরা দেখিনি এর আগে শহর কলকাতায়। রৌনক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি রৌনকের থেকে একবার জানবো। মিডিয়ার উপর টার্গেট করে আক্রমণ, সাংবাদিকদের উপর নক্কারজনক আক্রমণ। রৌনক, এই মুহূর্তে তুমি রয়েছো আমাদের সঙ্গে, আমরা তোমারই পাঠানো সেই প্রতিবেদন দেখলাম, সেই সময় কিভাবে থামস ডাউন দেখানো হচ্ছে, অভব্য আচরণ, উগ্র আচরণ, ঠিক কি দেখলে আজ? তাকে একেবারে প্রশ্ন এখানেই উঠছে, আদতে এরা কি ছাত্র? কারণ আমরা প্রতিবেদন করার জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছিলাম। তুমি দেখেছো যে একটা প্রতিবেদন করে যে পাঠাবো, তার আগেই পেছন থেকে ধাক্কা, এলোপাতাড়ি চর ঘুষি এভাবেই একটা অভাব্য আচরণ করে আন্দোলনকারীরা। এবং শুধু তাই নয়, যেখানে গিয়ে প্রতিবাদ করতে যাচ্ছে সেখানে কিন্তু এই ধরনের অবস্ট্রাকশন করা হচ্ছে। শুধু আমাদেরই নয়, আমাদের যারা চিত্র সাংবাদিক সুমন বোস, সঞ্জয় মণ্ডল, তাদেরকেও বেধড়ক মারা হয়েছে। এবং কেন? কারণ আমরা সেই জায়গা থেকে গ্রাউন্ড জিরো থেকে প্রতিবেদন তুলে ধরছিলাম এবং সেই প্রতিবেদন তোলার জন্য আমাদেরকে কার্যত জায়গা ঠিক করতে হচ্ছিল। যেখানেই যাচ্ছি একটা আন্ডুল মব এরমভাবে এসে আমাদেরকে নিগ্রহ করার চেষ্টা করছে, মারধর করছে। এবং শুধু তাই নয়, যে ফোন, সেই মোবাইল ফোন ছিনিয়ে যাওয়ার চেষ্টা, আমার অফিসের ইকুইপমেন্টস, সেই ইকুইপমেন্টস পর্যন্ত ছিনিয়ে নিয়ে
গেছে আন্দোলনকারীরা, সেক্ষেত্রে একটা আন্দোলনের নামে এইভাবে নিগ্রহ করা বা টার্গেট করে মারা এটা কেন? তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে তারা আন্দোলন করছিল, তাহলে সেই দাবি হঠাৎ তাহলে অন্যদিকে কেন গড়িয়ে গেল? সেখানে এই মিডিয়া বা পুলিশ তারা কেন টার্গেট হলো? এটা নিয়ে তারা প্রশ্ন উঠছেই। কারণ এই শিয়ালদা স্টেশন থেকে যখন এই মিছিলটি শুরু হয়, ঠিক প্রথম থেকে শেষ পর্যন্ত এই রানী রাসমণি এভিনিউ প্রতিটা মুহূর্তে কিন্তু নিগ্রহের শিকার হতে হয়েছে আমাদেরকে। যেখান থেকেই প্রতিবাদন করতে যাচ্ছি সেখানেই একটা বাধা সৃষ্টি করা হচ্ছে, পেছন থেকে এইভাবে অভাব্য আচরণ করা হচ্ছে, গালিগালাজ দেওয়া হচ্ছে এবং ক্যামেরা অন থাকুক কি অফ থাকুক বেধড়কভাবে মারধর করা হচ্ছে আমাদেরকে এবং আমাদের চিত্র সাংবাদিকদেরকে। তাহলে আন্দোলনের নামে তাহলে এটা আজ তারা কি করলেন বা উদ্দেশ্য কি? তাহলে নিট আন্দোলনকে সামনে রেখে যে দাবি ছিল সেটাই কি তাদের উদ্দেশ্য ছিল, নাকি এইভাবে নিগ্রহ করা তাদের উদ্দেশ্য ছিল? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। একেবারে রৌনক, এবং যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে, অর্থাৎ তুমি যখন প্রতিবেদন করছিলে, তুমি যখন চ্যানেলের জন্য তথ্য সংগ্রহ করে যখন সেই লাইভ দাঁড়াচ্ছিলে, সেই সময় আমরা দেখলাম যে মহিলা, অর্থাৎ তথাকথিত কোট আনকোট যে আন্দোলনকারী হিসেবে এখানে এসেছিলেন, তিনি জাতীয় পতাকা গায়ে নিয়ে এভাবে থামস ডাউন দেখাচ্ছে। সেই বিষয়ে সিভিক সেন্সের এতটা অভাব। হচ্ছে সুমনকর বসে তাকে একেবারে সিভিক সেন্সের তো অভাবই, কারণ জাতীয় পতাকা গায়ে জড়িয়ে জাতীয় সঙ্গীত চালিয়ে তারা নাচ গান করছে, একেবারে নাচানাচি করছে, সেরকম ছবি উঠে এসছে। এবং যেখানেই প্রতিবেদন করতে হচ্ছে সেখানে এরকমভাবে অভাব্য একটা আচরণ করছে, মারধর করছে এবং ঘিরে ধরে যাতে কোনোভাবেই সেই ছবি না তোলা যায় বা কোনোভাবে কোনো প্রতিবেদন না করা যায়, সেইভাবে বিভিন্ন জায়গা থেকে তারা অবস্ট্রাকশন তৈরি করছে। সেক্ষেত্রে একটা নিট আন্দোলনের নামে তারা এই ধরনের নিগ্রহ বা এই ধরনের একটা যে বিশৃঙ্খলা কেন তারা তৈরি করলো? আদতে এরা কি ছাত্র নাকি কোথা থেকে তারা এখানে ঢুকে আসলো? এবার যারা এই আন্দোলনের ডাক দিয়েছিল তুমি দেখবে তারা কিন্তু কার্যত দায় সেরে দিচ্ছে, তারা আবার অন্যদের ওপরে আক্রমণ শানাচ্ছে যে অন্য পক্ষের থেকে এসে মারধর করা হয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানেই, যারা ছাত্রের নামে আজকে এখানে আন্দোলন করলো, শহরের রাজপথ জুড়ে ধর্মতলার মতো জায়গা 3 ঘন্টা অবরোধ করে রাখলো এবং তারপরে দেখা গেল কি যে সাংবাদিক। একেবারে রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। আন্দোলনের নামে একাংশের উগ্র আচরণের আজ সাক্ষী থাকলো কলকাতার রাজপথ। কিভাবে মিডিয়াকে উপর নিগ্রহ করা হলো, আমরা দেখলাম যে আমাদের নিউজ 18 বাংলার প্রতিনিধিদের কিভাবে নিগ্রহ করা হলো। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ, হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার দিন বিশেষ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন তিনি বরাবর বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি ওসব ছাড়ুন, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজকে 7,000 লোক জড়ো করেছিল, 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা করবে। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা হবে ওই রাস্তায়। আমি নর্থ বেঙ্গলে থাকবো, উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, তাপস রায়, রিতেশ তিওয়ারিদের নেতৃত্বে। একদিকে যখন ওয়াংচুকে সংযত থাকার বার্তা, ঠিক তখনই আমরা দেখছি কলকাতার রাজপথে আন্দোলনের নামে একাংশের উগ্র আচরণ। আমাদের আরেক প্রতিনিধি অমিত, তার সাথে ঠিক কি ঘটেছে আমাদের আরেক প্রতিনিধি। একের পর এক সাংবাদিককে হেনস্থা করা হয়। আমাদের নিউজ 18 বাংলার প্রতিনিধি প্রীতি তার কথা বললো, আমরা শুনলাম, রৌনকের কথা শুনলাম, আরেক সাংবাদিককে হেনস্থা করা হয়। দেখাবো তার প্রতিবেদন। একের পর এক ছবি আপনাদের সামনে, মিডিয়াকে কিভাবে টার্গেট করা হয়েছে, মিডিয়ার উপর কিভাবে টার্গেট করে আক্রমণ করা হয়েছে, সাংবাদিকদের উপর নক্কারজনক আক্রমণ। এই আক্রমণ ঠিক কখন হয়? ধর্মতলায়, যে সময়ে আন্দোলনকারীদের একাংশ তারা রীতিমতো তাণ্ডব করে, ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়, রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়।
রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। একের পর এক ছবি আমরা দেখছি। রৌনক, যে ছবি আমরা দেখছি রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে, রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি। একদিকে যখন আমরা দেখলাম যে পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল, এমনকি জুতো পর্যন্ত ছোড়া হয়েছে, ঠিক সেই সময় আবার এই আন্দোলনকারীরা, যারা তথাকথিত ছাত্র বলে যারা আজকের বিক্ষোভে সামিল হয়েছে, তারা সাংবাদিকদের উপর এভাবে নক্কারজনক আক্রমণ করছে। দেখো, একেবারেই যখন প্রথম থেকেই র্যালিটা কভার করছিলাম বা মিছিলটা গেছিলাম, মনে হচ্ছিল যে আমাদেরকেই টার্গেট করা হচ্ছে। প্রথমে শুরু হয় যে একটা কুকথা বা অশ্রাব্য গালিগালাজ এবং স্লোগান শাউটিং। তারপর হঠাৎই যখনই আমরা ক্যামেরা অন করতে তাদের ছবি করতে যাচ্ছি বা তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করতে যাচ্ছি, ক্যামেরার সামনে এসে অবস্ট্রাকশন করা হয়। পেছন থেকে যে চিত্র সাংবাদিক আমাদের, তাদেরকে বেধড়ক মারধর করা হয়। এবং শুধু তাই নয়, আমরা যখন প্রতিবেদন পাঠাচ্ছি সেই মুহূর্তেও কিন্তু পেছন থেকে আমাদেরকে মারধর করা হয়, ঠেলাঠেলি করা হয়। এবং তুমি দেখেছো যে প্রতিবেদন চলাকালীনে, যেটা হয়তো আমি পাঠাতেও পারিনি কিন্তু অফিসে ইনজেস্ট হয়েছে, সেখানে এসে একটা অশ্রাব্য ইঙ্গিত করা হচ্ছে। সেক্ষেত্রে এরা যারা পড়ুয়া, যারা আজকে আন্দোলন করেছিল এসএফআইয়ের ডাকে এই মিছিল, সেই মিছিলের তাহলে মূল দাবি কি ছিল? তাদের দাবি যদি থাকে নিট আন্দোলনকে সামনে রেখে, তারা দিল্লির যে আন্দোলনকে সামনে রেখে কলকাতা আজ আনতে চেয়েছিল, এই দাবি নিয়ে তারা আন্দোলন করছিল, যেটা তারা জানাচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাংবাদিক এবং পুলিশকে কেন টার্গেট করা হলো? এবং এটি একটি বিষয় নয়, একদম শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা মোড় এবং কিছুক্ষণ আগেও যখন আমরা তাদের বক্তব্য নিতে যাচ্ছি রানী রাসমণি এভিনিউতে, আমাদেরকে একেবারে উদ্দেশ্য করে জলের বোতল ছোড়া হচ্ছে, জল ছোড়া হচ্ছে এবং ক্যামেরার মধ্যে জল ছুড়ে দেওয়া হচ্ছে, যাতে করে কিনা কি যে ইকুইপমেন্টসটা নষ্ট হয়ে যায়। সেইভাবে আমাদের একটি ইকুইপমেন্টসেরও ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে এদের আদতে এই আন্দোলন নাকি আন্দোলন নামে এই ধরনের একটা তাণ্ডব লীলা বা বিশৃঙ্খলা করা মোটিভ ছিল, এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। কারণ পুলিশ প্রথম থেকে সহনশীল ভূমিকা পালন করেছিল এবং আমাদের তরফ থেকে আমরা শুধু খবর সংগ্রহ করতে গেছিলাম। সেই খবর সংগ্রহ করতে গিয়ে নিগ্রহের শিকার এ কিন্তু কার্যত বলাই বাহুল্য যে এরম এই প্রথমেই দেখলাম যে ধাপে ধাপে যখনই ক্যামেরা খুলতে যাচ্ছি তখনই চিত্র সাংবাদিক এবং আমাকে সহ আমার যারা সহকর্মী তাদেরকে এরকমভাবে ধাক্কা দেওয়া হচ্ছে, অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে। আমার সহকর্মী প্রীতি সাহা, যে সে যখন ছবি করতে যাচ্ছিল তাকে উদ্দেশ্য করে জলের বোতল এবং জল ছড়া হয়েছে। এবং অমিত আরও একজন সহকর্মী, তিনি কিন্তু ভিজুয়াল করার জন্য যখন আন্দোলন ধর্মতলা চত্বর জমায়েত করা ছিল তখন তিনি এগিয়ে গেছিলেন, তাকে এবং তার ক্যামেরা পার্সন সঞ্জয় মণ্ডল, তাদেরকে কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে। এবং সেক্ষেত্রে ক্যামেরা অন করলে এই ধরনের যে টার্গেট বা এই ধরনের যে নিগ্রহ চিত্র, সেই চিত্র সামনে আসছে। কোথাও না কোথাও ক্যামেরা অন করলে কি তাদের মধ্যে ভয়, অর্থাৎ চিহ্নিতকরণের ভয়? মিডিয়ার উপরে এই জন্যই কি টার্গেট? মিডিয়ার উপর টার্গেট করে এই কারণেই কি আক্রমণ? সাংবাদিকদের উপর নক্কারজনক আক্রমণ, ধর্মতলায় আন্দোলনকারীদের একাংশের তাণ্ডব, নিউজ 18 বাংলার সাংবাদিকদের নিগ্রহ। দেখুন সেই ছবি। জি 24 ঘন্টার প্রতিনিধি পিয়ালি মিত্র আক্রান্ত, জি 24 ঘন্টার আরেক প্রতিনিধি কমল জানা আক্রান্ত, TV9 বাংলার প্রতিনিধি দীপঙ্কর দাশগুপ্ত আক্রান্ত, নিউজ 18 বাংলার 3 প্রতিনিধি, 3 রিপোর্টার প্রীতি, অমিত, রৌনককেও টার্গেট করা হয়। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ, হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। শুক্রবার দিন বিশেষ দিন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি ওসব ছাড়ুন, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজকে 7,000 লোক জড়ো করেছিল, 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা করবে। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা হবে ওই রাস্তায়। আমি নর্থ বেঙ্গলে থাকবো, উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, তাপস রায়, রিতেশ তিওয়ারিদের নেতৃত্বে। একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি রৌনক যে সময় প্রতিবেদন করছিলেন সেই সময় দেখুন কিভাবে একজন মহিলা, যিনি জাতীয় পতাকাও কাঁধে রেখেছেন, আর তিনি থামস ডাউন দেখাচ্ছেন। আদৌ কি আন্দোলনকারী?
নির্ভুল খবর সবার আগে সঠিকভাবে দর্শকদের কাছে পরিবেশন করাই আমাদের টার্গেট। সেই জন্যই আমাদের প্রতিনিধিরা তারা কভারেজে থাকেন প্রতিনিয়ত। প্রতিনিয়ত তারা কিন্তু সেই ছবি আমাদের সামনে তুলে ধরেন। একের পর এক ছবি এবার যাদের সামনে আসছে, এই জায়গা থেকে প্রশ্ন উঠছে এই আন্দোলনকারীরা কারা? কারণ মিডিয়ার উপর এভাবে টার্গেট কেন? কিসের তাদের এত ভয় মিডিয়াকে নিয়ে? কেন এই আক্রমণ? সাংবাদিকদের উপর নক্কারজনক এই আক্রমণ। নিট আন্দোলন নিয়ে চারদিকে যখন একদিকে বিক্ষোভ প্রতিবাদের ছবি আমরা দেখছি, এবার আপনাদেরকে জানিয়ে রাখবো এই আন্দোলন নিয়ে অর্থাৎ ছাত্রদের পাশে বা 10 মাইল এক্সট্রা হাঁটবে কেন্দ্র। রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ মানছে কেন্দ্র। সুপ্রিম কোর্টে আজ জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। আরো একবার আপনাদেরকে জানাবো, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ মানছে কেন্দ্র। সুপ্রিম কোর্টে আজ জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। নিট প্রশ্ন ফাঁসের পর তৈরি হয় রাধাকৃষ্ণন কমিটি। পরীক্ষায় স্বচ্ছতা আনতে কমিটির একাধিক সুপারিশ। ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে সুপারিশ না মানার অভিযোগ। সুপারিশ না মানায় শিক্ষামন্ত্রীর উপর পড়ুয়াদের ক্ষোভ। এবার রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ মানা হবে জানালো কেন্দ্র। পড়ুয়াদের জন্যই 10 এক্সট্রা মাইল হাঁটবে কেন্দ্র। প্রশ্নপত্র ছাপা থেকে স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া, সব বিষয়ে আমূল পরিবর্তন আনার দাবি কেন্দ্রের। রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ মানছে কেন্দ্র। সুপ্রিম কোর্টে আজ জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। নিট প্রশ্ন ফাঁসের পর তৈরি হয় রাধাকৃষ্ণন কমিটি। কেন এই কমিটি আপনাদেরকে জানাবো। পরীক্ষায় স্বচ্ছতা আনতে কমিটির একাধিক সুপারিশ। ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে সুপারিশ না মানার অভিযোগ। সুপারিশ না মানায় শিক্ষামন্ত্রীর উপর পড়ুয়াদের ক্ষোভ। এবার রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ মানা হবে জানালো কেন্দ্র। পড়ুয়াদের জন্য 10 এক্সট্রা মাইল হাঁটবে কেন্দ্র। সব বিষয়ে আমূল পরিবর্তন আনার দাবি কেন্দ্রের। একদিকে 10 মাইল এক্সট্রা হাঁটবে কেন্দ্র, অর্থাৎ আরো কড়া পরীক্ষায় স্বচ্ছতা আনতে কেন্দ্রের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির খোল নলছে বদল। এনটিএ 47 জন কর্মীকে সরালো কেন্দ্রীয় সরকার। অপসারিতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা। প্রয়োজনে জেল যাত্রা হতে পারে অপসারীদের। প্রশ্নপত্র ফাঁস দমনে কড়া মনোভাব কেন্দ্রের। মৈত্রের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মৈত্রে, কি জানা যাচ্ছে? দেখো, এই 47 জনের বিরুদ্ধে যথেষ্ট সিরিয়াস অভিযোগ পেয়েছে এবং রাধাকৃষ্ণন কমিটির যে রেকমেন্ডেশন ছিল সেই রিলেটেড বেশ কিছু খামতি এই 47 জনের বিরুদ্ধে পাওয়া যায় এবং সেই পাওয়ার পরেই কিন্তু এই 47 জনকে একেবারে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং শিক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে শুধু যে এই 47 জনকে সরানো হলো তাই নয়, তাদের বিরুদ্ধে আইনি এবং ফৌজদারি যে সমস্ত পদক্ষেপ রয়েছে সমস্ত কিছুই করা হবে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। তাদের বক্তব্য যে রাধাকৃষ্ণন কমিটির যে রেকমেন্ডেশন ছিল অর্থাৎ খোল নলছে বদলের যে সমস্ত রকমের যে পদক্ষেপের কথা বলা ছিল সেই সমস্ত পদক্ষেপ পূরণ করা হবে এবং একটা ম্যাসিভ ওভারহল এই এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির মধ্যে এবার দেখা যেতে চলেছে, তেমনটাই কিন্তু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে খবর। বেশ, ধন্যবাদ মৈত্রী। যন্তর মন্তরে ছাত্র আন্দোলনকে ফুসমন্তর দিচ্ছে পাকিস্তান। দিল্লি পুলিশের তদন্তে উঠে আসছে এমনই চমকে দেওয়া তথ্য। উস্কানি দিতে ব্যবহার হচ্ছে 480টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। দিল্লি পুলিশ সূত্রে চমকে দেওয়া এক খবর, 480টি পাক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে চিহ্নিত করা হয়েছে, যে অ্যাকাউন্টগুলি লাগাতার উস্কানি দিচ্ছে। এর মধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল অপারেশন সিঁদুরের সময়ও। ব্লক করা হয়েছে এই অ্যাকাউন্টগুলো। পাশাপাশি বিভ্রান্তির ফাঁদে পা না দিতে ছাত্রদের আবেদন করেছে দিল্লি পুলিশ।
যন্তর মন্তর সহ দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ক্যামেরা লাগিয়েছে দিল্লি পুলিশ সূত্রে এই খবর পাওয়া গেছে। এই ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা অবশ্যই আন্দোলনকারী ছাত্রদের জন্য লাগানো হয়নি, বরং আন্দোলনকারীদের ভিড়ে যদি কোনো দেশবিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তি মিশে গিয়ে কোনো রকম নাশকতা করতে চায় তাদের চিহ্নিত করার জন্য এই ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ক্যামেরা লাগানো হয়েছে। কারণ প্রিয়াঙ্কা সন্ত্রাস নিজের চেহারা প্রতিনিয়ত বদলায় এবং পাকিস্তানের ভারতে কোনো রকম আনরেস্ট হলে, কোনো রকম বিদ্রোহর পরিস্থিতি সৃষ্টি হলে, কোনো রকম গণতান্ত্রিক প্রতিরোধ হলে পাকিস্তান বা ভারত বিরোধী অন্য কোনো শক্তি তার মধ্যে মিশে গিয়ে ফায়দা তোলার চেষ্টার একটা প্রবণতা থাকবেই। এটা কি হতে পারে? ছাত্র আন্দোলনের আড়ালে আন্দোলনকে কোন দিকে নিয়ে গিয়ে কোথায় পৌঁছানো যেতে পারে, কি ষড়যন্ত্র করা যেতে পারে, সেটা 2024 সালের 5ই আগস্ট আমরা ঢাকা শহরে দেখেছি কিভাবে জামাতের শিবিরের ছাত্ররা বাংলাদেশে আনরেস্ট তৈরি করে হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল এবং বাংলাদেশ এখনো সেই ক্ষত পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি, পুরোপুরি গণতন্ত্রের রাস্তায় ফিরতে পারেনি। পাকিস্তানের যখন অপারেশন সিঁদুর হচ্ছে সেই সময় ভারতের বিরুদ্ধে, তখন পাকিস্তানের ইনফরমেশন মিনিস্টার আতাউল্লাহ তারার একটা কথা বলেছিল যে ভারতের সঙ্গে আমরা অপারেশন সিঁদুরের ফলাফল যাই হোক, ইনফরমেশন ওয়ারে আমরা ভারতকে হারিয়েছি। এবং ঘটনাচক্রে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে এত মিস ইনফরমেশন স্প্রেড করা হয়েছিল যে ভারতের মধ্যেই কনফিউশন তৈরি হয়ে গেছিল ভারতীয়দের মধ্যে যে হচ্ছেটা কি, পাকিস্তান কি সত্যি ভারতকে এতটা রেসিস্ট করতে পারছে। পরে অবশ্য দেখা গিয়েছিল যে ভারতের মারে পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে, পাকিস্তানের 70% আকাশ পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে ছিল, ভারত নিয়ন্ত্রণ করছিল এবং পাকিস্তান আমেরিকার হাতে পায়ে ধরে অস্ত্রবিরতি চুক্তির ব্যবস্থা করে। কিন্তু রিয়েলিটি হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার করে এইভাবে কোনো দেশের ভেতরের পরিস্থিতি খারাপ করে দেওয়া যায় এবং কোনো দেশের ভেতরে অশান্তির আগুন উস্কে দেওয়া যায়। সেটা পাকিস্তান করছে বলে সন্দেহ করা হচ্ছে, কারণ অপারেশন সিঁদুরের সময় যে অ্যাকাউন্টগুলো, হাজার হাজার অ্যাকাউন্ট, পাকিস্তানের সেলিব্রিটিরাও আছে, তার মধ্যে প্রবাসী পাকিস্তানি বিশিষ্ট নাগরিক আছে, সকলে মিলে মিস ইনফরমেশন শেয়ার করছিলেন। সেই অ্যাকাউন্টগুলোর মধ্যে 480টি অ্যাকাউন্ট যেগুলো অপারেশন সিঁদুরের সময় সক্রিয় ছিল সেগুলো আবার সক্রিয় হয়ে উঠেছে এবং তারা এই দিল্লির প্রোটেস্ট এবং এই প্রশ্ন ফাঁস নিয়ে, ছাত্রদের প্রোটেস্ট নিয়ে নানা মিস ইনফরমেশন শেয়ার করতে শুরু করেছে। আমরা ওয়াক অফ আন্দোলনের সময় এই পশ্চিমবঙ্গে দেখেছি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মিস ইনফরমেশন শেয়ার নিয়ে পুলিশ রীতিমতো উদ্বিগ্ন ছিল এবং তখন পরিস্থিতি খারাপের দিকে গিয়েছিল। তাই একটা আন্দোলনকে একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে, একটা শান্তিপূর্ণ আন্দোলনকে একটা ধ্বংসাত্মক আন্দোলন করে ফেলতে এই মিস ইনফরমেশনের সন্ত্রাস এখন নতুন হাতিয়ার হয়ে উঠেছে এবং তার মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া।